ফারিয়া হাতের ইশারায় কিছু একটা দেখিয়ে স্বামীকে ডাকলো। স্বামী খুশি হয়ে ইশারায় বলল, হ্যাঁ আমি আসছি, তুমি একটু অপেক্ষা করো। ইস বাবারে, আজকে নিচ থেকে ডাকছে, জানি না আজকে কত মজা হয়। ফারিয়া ইশারায় বলল, কি হলো, কি ভাবছো, তাড়াতাড়ি এসো, বলে রুমে ঢুকে গেল। মা বলল, কি হলো, তুই আমার মাথার উকুন মারছিস না কেন, তোর হাত ব্যথা করছে নাকি? মা আসলে হয়েছে কি, আমার ঘুম পাচ্ছে বেশি, প্লিজ আমি একটু ঘুমোতে যাই, ফ্রি টাইমে এসে তোমার মাথার উকুন মারবো। মা বলল, তোর বউ আর তুই একই রকম করিস আমার সাথে, কিছু একটা করতে বললে বাহানা দেখাস, তোদের কাহিনী কিছুই বুঝলাম না। মা তুমি বিশ্বাস করো, আমি ঘুমানোর পরে তোমার মাথার উকুন মারবো, বলে সেখান থেকে উঠে চলে গেল। মা নিজে নিজে নিজের মাথার চুল আঁচড়াচ্ছে। রাহুল রুমে এসে দরজা বন্ধ করে দিচ্ছে। ফারিহা বলল, কি হয়েছে, তুমি দরজা বন্ধ করছো কেন? তোমার মা মাইন্ড করবে তো, দিনের বেলা দরজা বন্ধ করলে যে কেউ মাইন্ড করে। রাহুল বলল, আরে তুমি পাগল হয়ে গেছো, দরজা খোলা রেখে আমরা এসব করবো, কেউ এসে দেখে ফেলবে না, আর দেখলে কি মান সম্মান দুজনের থাকবে? ফারিহা বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব করবে মানে? আমি তোমাকে কি জন্য ডেকেছি, এসব করার জন্য? রাহুল বলল, তো কি জন্য ডেকেছো আমাকে? ফারিহা সুইয়ার সুতা দিয়ে বলল, আমি তোমাকে ডেকেছি সুয়ের ভেতর সুতা ঢুকিয়ে দেবার জন্য, তুমি কত বড় জঘন্য মানুষ, এসে উল্টোপাল্টা কাজ করার জন্য দরজা বন্ধ করে দিচ্ছ। রাহুল রাগান্বিত হয়ে বলল, তোমার সুতো তোমার সুই তোমার কাছেই রাখো, এই ফালতু কাজের জন্য আমাকে ডেকেছো? আমি আরো আজকে মনে করেছি তুমি খুশি হয়ে আমাকে ডাকছো ওসব করার জন্য। ফারিহা বলল, কেন, তোমাকে কি আমি কখনো না দিয়ে রেখেছি? তুমি দেখছি অনেক নাফরমান, কোনো কিছুতেই শুকরিয়া আদায় করো না। রাহুল বিরক্ত হয়ে ধুরছাই বলে দরজা খুলে বের হয়ে গেল। তারপর ফারিহা নিজে নিজে বলল, এতটা খারাপ মানুষ আর কখনো দেখিনি, আমি একটু ইশারায় বললাম সুয়ের ভিতর সুতা ঢুকিয়ে দিতে, আর সে এসে অন্য কিছু মনে করে আমাকে আবদার করছে, যত সব কথা। মায়ের কাছে এসে বলল, মা আমার ঘুম আসছে না। মা বলল, তুই এখান থেকে বলে গেছিস তোর ঘুম আসছে, আর এখন মিনিট হতে না হতেই চলে এসেছিস, তার মানে কিছুই বুঝতে পারছি না। রাহুল বলল, মা আমি ভেবে নিয়েছি দেশের বাইরে চলে যাব, আর কতদিন তোমার টাকার উপরে চলবে, আমার একটা ভবিষ্যৎ আছে না? মা বলল, ওসব নিয়ে তো টেনশন করা লাগবে না, যতদিন আমার টাকা পয়সা আছে ততদিন আমি তোকে এখান থেকে কোথাও যেতে দিব না। রাহুল বলল, মা তোমার এখন ভালো লাগছে, কয়েকদিন পর তুমি বিরক্ত হয়ে আমাকে কিছু একটা করতে বলবে। মা বলল, কিছু তো করতেই হবে, সারা জীবন তো আমি তোকে চালাতে পারবো না, তোকে নিজে নিজে কিছু একটা করে প্রতিষ্ঠিত হতে হবে, তুই নিজে প্রতিষ্ঠিত ছাড়া আমি তোকে বিয়ে করিয়েছি, যতটুকু সম্ভব আমি তোকে দেখব, কিন্তু বাকিটা তোর উপর। হঠাৎ রাহুলের মোবাইল বেজে উঠল। তারপর মাকে বলল, মা আমার বন্ধু কল দিয়েছে, আমি একটু বাহির থেকে আসি, বলে চলে গেল। আবির ফারিহাকে কল দিয়ে বলল, তুমি জানি না কোন দিন ধরা খেয়ে যাও, রাহুল আমার বন্ধু, যে কোনো সময় বিপদ চলে আসতে পারে, তাছাড়া ও তো সবসময় তোমার আশেপাশে থাকে, তুমি কেন শুধু শুধু আমার প্রেমে জড়াচ্ছ, আমি তো বুঝতে পারছি না। ফারিহা বলল, আসলে আমি আমার শ্বশুরের বাসায় সবকিছু দিয়ে সুখে আছি, তবুও আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে, ভালো লাগে বলতে অনেক অনেক, সত্যি আমি রাহুলকে বিয়ে না করলে আপনাকে বিয়ে করতাম। আবির বলল, ভাবি একেবারে এটা ঠিক হচ্ছে না, আমি আর রাহুলের দীর্ঘদিনের বন্ধুত্ব, আমরা একে অপরকে ছাড়া কোথাও বের হই না, 100 টাকা পেলে দুজনে হাফ হাফ করে ভাগ করে নেই, কতটা গভীর বন্ধুত্ব হলে এরকম হয় আপনি বলুন? ভাইয়া আপনি যাই বলেন না কেন, আমি আপনার সাথে কথা বলবোই, আর আমি আপনাকে আমার করেই ছাড়বো, কথাটা মনে রাখবেন, বলে ফোন কেটে দিল। আবির ফোন পকেটে রেখে বের হচ্ছিল, এর মধ্যে আসলো বন্ধু রাহুল। দুজনে আবারও বসে আবির বলল, বন্ধু আমি তোকে ফোন করেছিলাম অনেক আগে, তুই এতক্ষণে আসলি? রাহুল বলল, দূর বেটা, আমি কি পাখি নাকি ডানা মেলে চলে আসবো, আমি তো মানুষ, হেঁটে হেঁটে এসেছি আর কি। যাই হোক বন্ধু, তুই এসেছিস ভালো হয়েছে, কি অবস্থা তোর, কিছু করবি না নাকি? রাহুল বলল, দেশে আর কিছু করব না, কিছু করে আমি সফল হতে পারবো না, তাই এখন ভেবে নিয়েছি দেশের বাইরে চলে যাব, তবে চিন্তা লাগছে, বিয়ে করেছি, একটা বাচ্চা কাচ্চা নিতে পারলাম না, বউ কার সাথে কি করে দিন কাটাবে এটাই চিন্তা করছি। বন্ধু তুই ভুল করিস না, বউকে বাসায় রেখে দেশের বাইরে যাস না, দরকার হলে রিক্সা চালা, ফুটপাতে ব্যবসা কর, তবুও দেশের বাইরে যাস না, বিপদ আছে। এসব কি বলছিস বন্ধু, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের বিপদ আছে? দেশের বাইরে গেলে প্রতিষ্ঠিত হলে বউ খুশি হবে, আর তুই বলছিস অন্য কিছু, তোর কথা আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তোকে ডেকেছি একটা কারণে, তুই কয়েকদিন তোর বউকে একটু দেখে শুনে রাখ, তারপর বুঝতে পারবি কেন আমি এসব বলছি। আমি কখনো তোর খারাপ চাইবো না, তোর বন্ধু বলে তোর ভাই বলে আজকে কথাটা বললাম, আশা করি তোর উপকার হবে। রাহুল বলল, কেন, আমার বউয়ের খারাপ কিছু দেখেছিস নাকি, মানে চলাফেরা বা অন্য কিছু? আবির বলল, তুই বাসায় যা, পরে কিছু দেখলে আমাকে জানাস, চল আমিও বের হচ্ছি, বলে দুজনে অফিস থেকে বের হল। ফারিহা খাটে বসে কার সাথে যেন মেসেজ করছিল, কিন্তু তার পেট মোচড় দেওয়াতেই মোবাইলটা রেখে বাথরুমে চলে গেল। সাথে সাথে রাহুল ঢুকে পড়ে মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলো কোনো একটা ছেলের সাথে মেসেজ করছে, তারপর চেক করতে লাগলো কার সাথে কথা বলে, কি করে না করে। ডায়াল কলে দেখতে পেল বন্ধু আবিরের নাম্বার, অবাক হয়ে গেল। তারপর গ্যালারিতে ঢুকলো, গ্যালারিতে অনেকগুলো আবিরের ছবি। মোবাইলটা নিয়ে রাহুল বের হয়ে গেল। সোফায় বসে রাহুল চিন্তা করছে ফারিহা এসব কেন করছে। এর মধ্যে ফারিহা এসে রাহুলকে বলল, তুমি কি আমার মোবাইল নিয়েছো? হ্যাঁ নিয়েছি, তবে এই মোবাইল তোমাকে আর দেওয়া যাবে না, তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবে। রাহুল তুমি এসব কি বলছো? বাসায় মা আছে, মা শুনলে কি বলবে? রাহুল বলল, যা সত্য তাই বলছি, আমার বন্ধু আবির একটি কথা বলেছিল, তোমার চরিত্রের মধ্যে সমস্যা আছে। আমি তাকে বলতে গিয়েছিলাম আমি দেশের বাইরে চলে যাব, সে সাথে সাথে আমাকে বাধা দিয়ে বলে দেশের বাইরে না যেতে, তোমাকে একটু খেয়াল রাখতে, আর বাসায় আসতে না আসতে ধরা খেয়ে গেছো তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবে, তোমার মতো 12 ভাতারই আমার লাগবে না, তুমি কার সাথে কি করছো কাকে কি বলছো সব মোবাইলে
দেখে ফেলেছি আমি। পরকীয়াবাজ মহিলা কোথাকার ধরা খেয়ে যাওয়াতে হাতে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কাউকে কিচ্ছু বলো না, আমি এখন থেকে ভালো হয়ে যাব। আসলে আমি সবার সাথে মেসেজ করে কথা বলেছিলাম, শয়তান আমার পিছু লেগেছিল, জানি না কি করতে কি করে ফেললাম। রাহুল কোনো কথা না বলে ঘাট ধাক্কা দিয়ে বলল, চলে যা, আমি তো ডিভোর্স লেটার নিয়ে আসছি, তোর মতো বউ আমার দরকার নেই। দর্শক, পরে কি হয়েছে দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও